সুদান একসময় আফ্রিকার অন্যতম বিখ্যাত দেশ ছিল সোনার খনির জন্য, কিন্তু আজ এই দেশটি আটকে আছে এক ভয়াবহ যুদ্ধে। দুইজন মানুষের হাতে যারা একসময় ছিল মিত্র। দুইজনই দাবি করে তারা লড়ছে সুদানের ভবিষ্যতের জন্য, কিন্তু বাস্তবে তারা পুরো দেশটিকে পরিণত করেছে এক রণক্ষেত্রে। যারা স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিল তারা এখন মানুষ মারছে নির্বিচারে। দেশটিতে প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১,৪০,০০,০০০ মানুষ গৃহহীন অবস্থায় আছে। যারা শান্তির জন্য প্রতিশ্রুতি দিয়েছিল তারাই এখন ক্ষমতার জন্য যুদ্ধ করছে। তাই স্বাধীন সুদানের স্বপ্ন যেন এক যুদ্ধক্ষেত্র। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এমনটা ঘটল? এটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সুদানের অতীতে। সুদানের ইতিহাস জুড়ে রয়েছে সামরিক অভ্যুত্থান। ১৯৫৬ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে ৫ বার সামরিক অভ্যুত্থান ঘটেছে। ১৯৫৮ সাল, ১৯৬৯ সাল, ১৯৮৫ সাল, ১৯৮৯ সাল এবং ২০১৯ সালে। আর এই প্রতিটি অভ্যুত্থান দেশটিকে আরও বিভক্ত করেছে এবং সংঘাত বাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ওমর আল বশির, টানা ৩০ বছর, যা নিয়ে এসেছিল একনায়কতন্ত্র, যুদ্ধ ও অর্থনৈতিক পতন। ১৯৮৯ সালে ফিল্ড মার্শাল ওমর আল বশির ক্ষমতা দখল করেন এবং প্রায় ৩ দশক দেশ শাসন করেন। তার এই শাসনামলে দেশ জুড়ে বহু বিক্ষোভ হয়েছে, বিশেষ করে ২০০০ সালের দিকে, যখন তার সরকার দারফুর অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই অঞ্চলটি সোনার জন্য বিখ্যাত। এই বিদ্রোহ ঠেকাতে প্রেসিডেন্ট বশির আরব উপজাতিদের নিয়ে একটি মিলিশিয়া বাহিনী গঠন করেন। স্থানীয় ভাষায় যাদেরকে বলা হতো জানজাওয়েদ, যারা মূলত ছিল স্থানীয় অশ্বারোহী যোদ্ধা এবং পিকআপ ট্রাকে চলা বাহিনী, যারা গণহত্যা, লুটপাট এবং অগ্নিসংযোগে বিখ্যাত ছিল। এই বাহিনীর অন্যতম একজন নেতা ছিলেন মোহাম্মদ হামদান দাগালো, যিনি হেমেত্তি নামে পরিচিত। উট ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা এই নেতা সহিংসতার মাধ্যমে প্রভাব বিস্তার করতে শুরু করেন। ২০১৩ সালে প্রেসিডেন্ট বশির এই মিলিশিয়া বাহিনীগুলোকে আনুষ্ঠানিকভাবে একটি আধা সামরিক বাহিনীতে রূপ দেন, নাম দেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF, এবং হেমেত্তিকে এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন। এমনকি পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেন। এই বাহিনী নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি কার্যক্রম শুরু করে, অর্থাৎ তারা রাষ্ট্রীয় সামরিক কাঠামোর বাইরে একটি আলাদা শক্তি হয়ে দাঁড়ায়। আর এভাবেই সুদান হয়ে ওঠে দুইটি শক্তিশালী সামরিক বাহিনীর দেশ। একদিকে জেনারেল হেমেত্তির নেতৃত্বে RSF, যার শিকড় মিলিশিয়া গোষ্ঠীতে, অন্যদিকে সুদানের সেনাবাহিনী বা SF, যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আবেদ আল ফাত্তাহ আল বুরহান, যিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং দারফুর ও ইয়েমেনের যুদ্ধ সফলভাবে পরিচালনা করেছিলেন। দুইজনেই প্রেসিডেন্ট বশিরের অধীনে কাজ করতেন এবং আলাদা আলাদাভাবে নির্দেশনা নিতেন, কিন্তু তারা কেউ কাউকে সরাসরি নিয়ন্ত্রণ করতেন না। এদিকে বশিরের শাসনের বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু হয়। ২০১৯ সালে জনগণ রাস্তায় নেমে আসে এবং একটাই স্লোগান তোলে, ক্ষমতা ছাড়ো। ৩ জুন ভোরে পবিত্র রমজান মাসে হাজার হাজার শান্তিপ্রিয় বিক্ষোভকারী খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে জড়ো হয় এবং একটাই দাবি করে, বেসামরিক সরকার প্রতিষ্ঠা চাই। সূর্য ওঠার কিছু পরপরই গুলি শুরু হয়। সেনাবাহিনী এবং RSF উভয়ই নিরস্ত্র জনতার উপর গুলি চালায়। আর এই বিক্ষোভে প্রায় ১২০ জনের বেশি মানুষ নিহত হয় এবং শত শত মানুষ নিখোঁজ হয়। আর একই দিনে প্রেসিডেন্ট ওমর আল বশির তার ৩০ বছর ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং সামরিক বাহিনীর হাতে বন্দী হন। তখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী খার্তুম আর্মি হেডকোয়ার্টারের সামনে বেসামরিক সরকার প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ করতে শুরু করে। তারা বারবার এই সেনা অভ্যুত্থান থেকে মুক্তি চায়। প্রেসিডেন্টের পতনের পর জেনারেল বুরহান এবং হেমেত্তি একত্রে গঠন করেন ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল এবং তারা প্রতিশ্রুতি দেয় এবার ক্ষমতা বেসামরিক সরকারের হাতে তুলে দেওয়া হবে। বুরহান সেই কাউন্সিলের প্রধান আর হেমেত্তি ডেপুটি নিযুক্ত হন, কিন্তু তাদের এই সম্পর্ক বেশি দিন টিকেনি। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ দুই জেনারেলের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয় এবং নতুন চুক্তি করা হয় সুদানকে গণতন্ত্রে ফিরিয়ে আনার, কিন্তু শর্ত ছিল একটি, RSF বাহিনীকে সেনাবাহিনীর অধীনে একীভূত হতে হবে। আর বুরহান সময় দিয়েছিলেন এটি ১ বছরের মধ্যে হোক। অন্যদিকে জেনারেল হেমেত্তি সময় চেয়েছিলেন ১০ বছর। তাদের কেউই আপোষ করতে রাজি হননি। আর এভাবেই ১৫ এপ্রিল ২০২৩ সালে রাজধানী খার্তুমে যুদ্ধ শুরু হয় দুই বাহিনীর মধ্যে। RSF বাহিনী আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে, সরবরাহ বন্ধ করে দেয় এবং হাজারো নাগরিকদের ফাঁদে ফেলে। কয়েক মাস ধরে শহর জুড়ে চলতে থাকে যুদ্ধ, বিমান হামলা এবং জীবনযাত্রা সম্পূর্ণ ভেঙে পড়ে। নেই চিকিৎসা, নেই খাবার, নেই পানি। ক্রমে RSF দখল করে নেয় প্রেসিডেন্ট ভবন, সংসদ এবং সরকারি ভবনগুলো। ২০২৫ সালের মার্চে বহু চেষ্টার পর সেনাবাহিনীর রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পায়
কিন্তু ততদিনে রাজধানী ধ্বংসস্তূপে পরিণত হয়, গৃহহীন হয় হাজারো মানুষ। অমদুরমানে পাওয়া যায় গণকবর, শত শত পুরুষ, নারী এবং শিশুকে নামবিহীনভাবে কবর দেওয়া হয়। 2025 সালের অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায় এল ফাশের শহরে সংঘটিত এক হত্যাকাণ্ডে 460 জন রোগী এবং তাদের স্বজন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড চালানো হয় একটি হাসপাতালে। এছাড়াও এল ফাশের বিশ্ববিদ্যালয়ের কাছে একটি আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে RSF বাহিনী অন্তত 25 জন নারীকে গণধর্ষণ করেন। এখন প্রশ্ন আসতে পারে, এই বাহিনীগুলো অস্ত্র এবং অর্থ পায় কোথা থেকে? দুই পক্ষই পাচ্ছে বিদেশি সমর্থন। RSF পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়ার কিছু সংস্থা এবং প্রতিবেশী চাঁদের কাছ থেকে। এর বিনিময় হিসেবে কাজ করছে স্বর্ণ, কারণ তাদের নিয়ন্ত্রণে আছে সুদানের প্রধান সোনাখনিগুলো। অন্যদিকে সুদানের সেনাবাহিনীকে সহায়তা দিচ্ছে আরব দেশগুলো, যাদের মধ্যে অন্যতম সৌদি আরব, ইরান, তুর্কি এবং মিশর। এখন পর্যন্ত সুদানে কোনো বেসামরিক সরকার নেই, কেবল সেনাবাহিনী এবং RSF নিজেদের মধ্যে যুদ্ধ করছে রাষ্ট্রপতি পদ, সামরিক নেতৃত্ব এবং দেশের সম্পদের নিয়ন্ত্রণের জন্য। জেনারেল হেমেত্তি দাবি করছেন তিনি লড়ছেন গণতন্ত্রের জন্য এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে। অন্যদিকে জেনারেল বুরহান দাবি করছেন তিনি রাষ্ট্রকে বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করতে লড়ছেন। কিন্তু সুদানের সাধারণ নাগরিকদের কাছে এই দাবিগুলো মূল্যহীন, কারণ শহরগুলো ধ্বংস হচ্ছে, পরিবারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি রাজীব।